আলফা মুভি আসলে বানানোর কোনো দরকারই ছিল না। এটি হচ্ছে আমার প্রথম রিভিউ, প্রথম কথা। এর কারণ হচ্ছে যে, আচ্ছা, পরের কথা পরে বলতেছি, আগে প্রথম কথাগুলো বলে নেই। যে আলিয়া ভাট এই মুভির জন্য 25 কোটি টাকা চার্জ করছে। ইভেনচুয়ালি আপনি যদি চিন্তা করেন, একজন মানুষ তার সারা জীবন ইনকাম করলেও 25 কোটি টাকা ইনকাম করতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে, যদি আপনি চাকরি করেন। আর সেইখানে হচ্ছে ববি দেওয়াল নিছে 6 কোটি, অনিল কাপুর নিছে 3 কোটি, আর সারবারি মনে হয় 3 কোটি নিছে। এই হচ্ছে মুভি। আর এর একটা জিনিস চিন্তা করছে যে, আচ্ছা, ভারত পাকিস্তান দেখাইলে তো টাকা আসে, তো ভারত পাকিস্তানকেই একটা অন্য ছাঁচে ফেলে দেখাই, এবং সেই ভারত পাকিস্তানটাকেই আবার অন্য ছাঁচে ফেলে দেখানোর একটা ট্রাই করা হয়েছে। এবং মানে লাস্টের দিকে যে মানে মুভির কোনো ইমোশন নাই, নাম্বার ওয়ান। দুইটা গান ছিল, দুইটা গানেরও কোনো দরকার নাই। আপনি হয়তো কৌতূহলবশত একবার দেখবেন গানটা, বাট এরপরে এই গানের আর কোনো দরকার আপনার মনে হবে না। আর আলিয়া ভাটের উচিত হচ্ছে, ধরেন যে সিঙ্গেল যে লাভ মুভিগুলো আছে সেই মুভিগুলো করা, এতেও ভালো পারফরমেন্স করতে পারবে। বাট সামহাও আমার মনে হয় যে আলিয়া ভাটকে হলিউড লেভেলে দেখানোর ট্রাই করতেছে, বাট এখনও আমার কাছে মনে হয় যে ও পর্যাপ্ত না। দেখেন, ক্যাটরিনা যখন আসছিল বলিউডে, তখন কিন্তু রোমান্টিক টাইপ মুভিগুলো করতো, কিন্তু এরপরও কিন্তু টাইগারে কিন্তু আমরা ক্যাটরিনার ভালো অ্যাকশন আমরা দেখছি। ইভেন আপনি ধুম 3 যদি দেখেন, ধুম 3-র মধ্যে কিন্তু ভালো মানে অ্যাক্রোবাট যে পারফরমেন্সগুলো ভালো করছে। বাট আলিয়ার আরেকটু সময় লাগবে এই স্টেজে যাওয়ার জন্য। এটা খুবই আর্লি স্টেজ আমার কাছে মনে হয়। এবং মুভির প্রসঙ্গে যদি ফিরে আসি, মুভিটাতে মানে কি বলবো, মানে অনিল কাপুরকে বলছে যে, ভাই, অনিল কাপুর বলছে আমি কোনো নেগেটিভ ক্যারেক্টার করবো না, আমাকে পজিটিভ ক্যারেক্টার হলে দিবা, নাহলে দিও না। ঠিক আছে। আর ববি দেওয়ালের কথা হচ্ছে, ভাই, আমার এখন মুভি হলেই চলে, আমাকে যে কোনো মুভিতে যে কোনো জায়গায় বসাই দিলেই ভালো হয়। এর থেকে ববি দেওয়ালের বান্দর যে মুভিটা ছিল, ওইটাতে ওর পারফরমেন্স অনেক অনেক বেটার। ঠিক আছে। সার্ভারের যে মেয়েটা আছে, এই মেয়েটা খুব ভালো পারফরমেন্স করছে। পারফরমেন্স যদি খারাপ হয় তাহলে হয়েছে আলিয়া ভাটের। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে যখন ওকে বলছে যে তোরা কিন্তু 25 কোটি দিতেছি, মুভি তোর জন্যই চলবে, মানুষ তোকেই দেখতে আসবে, আর কাউকে কিন্তু দেখতে আসবে না, তো এই বেচারের উপর প্রেশার পড়ে গেছে। এবং প্রত্যেকটা জায়গাতে দেখা যায় যে তার মধ্যে ওই ক্রিঞ্জ ফিল আসতেছে। ক্রিঞ্জ মানে হচ্ছে কি, যে মানে মানে টাইনা টাইনা আয়না যে এক্সপ্রেশনগুলো দিতেছে, টাইনা টাইনা আয়না যে মানে কথা বলতেছে, মানে মনে হইতেছে তাকে তার ঘাড় ধরে বলতেছে এক্সপ্রেশন ঠিক কর, তারপর হয় না, ওভার অ্যাক্টিং হয়ে গেছে। এখন ওভারঅল যদি মুভির কথা বলি, মুভি মানে ওয়ান টাইম ওয়াচও না আসলে। ঠিক আছে। আর সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে ঋত্বিক রোশন। এই ঋত্বিক রোশন এই বেচারার আর মুভি করার ইচ্ছা নাই, এটা একদম বোঝা গেছে ও একটু মুভির পরে, যে এই লোকের আর কোনো ইচ্ছাই নেই মুভি করার। কারণ হচ্ছে এই লোকে তার এখন একটা তার রিটায়ার্ড লাইফ নিয়ে ভাবতেছে। সে জাস্ট ক্যামিওর জন্য আসছে, 2 মিনিটের ক্যামিও দিয়ে চলে গেছে, দ্যাটস ইট। মানে ক্যামিও রাখছে এই কারণে যাতে মানুষজন ঋত্বিককে দেখার জন্য হইলেও যেন 20% মানুষ ঋত্বিককে দেখার জন্য আসে। বাট ঋত্বিকের ক্যামিওটা যদি যদি পাঠানোর বা টাইগারের মতো একটু সাফিসিয়েন্ট বা একটু বড় রাখতো, তাও হইতো। ঠিক আছে। এখন প্রবলেম হয়েছে কি, ইয়াশরাজ ফিল্মের, ধরেন যে পাঠানের মুভিতে সালমান খান ক্যামিও করতে আসে নাই। ঠিক আছে, তার ইচ্ছা হয় নাই, মুভি গেল। আবার যদি ধরেন টাইগারের মুভিতে আপনার হচ্ছে শাহরুখ খান ক্যামিও করতে আসে নাই, তাহলেও মুভি গেছে। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ক্যামিওর উপর ডিপেন্ডেন্সি রাখা যাবে না। ক্যামিওর উপর ডিপেন্ডেন্সি রাখা আলফা এই মুভিটা যেমন এই যে ধরা গেছে, দেখবেন এই মুভি থেকে 100 গুণ বেশি কামাবে হচ্ছে আপনার ওয়েলকাম টু দ্য জঙ্গল। আমি লিখে রাখতেছি, আপনারা ধরে রাখেন। এই আলফা নিয়ে কোনো প্রচার প্রচারণা করে নাই, কোনো মার্কেটিং করে নাই, জাস্ট একটা ফিটনেস মানে দিছে, মানে ট্রেলার দিছে, যে ফিটনেস ট্রেলার। আচ্ছা, আমার কথা হচ্ছে, ধরেন আপনি যুদ্ধে যাবেন, আপনি কি যুদ্ধের জন্য কি সারাদিন জিম করবেন? ব্যাপারটা বুঝেন। যারা আর্মি পার্সন আছে, পার্সন আছে, তাদের শরীর ফিট, এর মানে এই না যে তাদের সবার 6 প্যাক আছে, তাদের সবার মানে মানে ডোলে মোলে ভালো বডি, এরকম কিন্তু না। একটা সিগনিফিকেন্ট বডি, দ্যাটস ইট। বাট এইখানে মনে হয়েছে যে নায়িকাদের হচ্ছে বোল্ড করে রাখানোর জন্যই হয়েছে, যে দেখো, আসো তোমরা নায়িকাদের বডি দেখো, এবং এছাড়া আর বেশি কিছু না। কারণ এর থেকে হাজার হাজার গুণ ভালো হচ্ছে কোরিয়ান একটা মুভি, দি ভিলেজেন্স। এই মুভিটা আপনারা যদি দেখা শুরু করেন, এইটাও নারী কেন্দ্রিক মুভি, কিন্তু এইটা দেখার পরে আপনার মহিলাদের প্রতি পারসেপশনই চেঞ্জ হয়ে যাবে, যে আসলে মহিলারা অ্যাকশন করতে পারে না, নাকি করতে পারে। এই ভিলেনেজেস, শালার নামটা একটু ঝামেলা। এই মুভিটা আপনারা দেখেন, দেখার পরে মনে হবে যে কি আলবাল বানাইছে। আর উদয় চোপড়া হচ্ছে এটার রাইটার। উদয় চোপড়াকে, উদয় চোপড়া হচ্ছে ওই যে ধুম 2-তে যে অভিষেক বচ্চনের চামচার চরিত্রে থাকে, এই লোকটাকে বানাইছে হচ্ছে মানে মুভির রাইটার। সো মুভি তো গেল কামে। এখন ব্যাপার হচ্ছে যে মুভিটা কিরকম পারফরমেন্স করে, এবং আমি এটা দেখতেছি যে এইবার কি করছে, এই যে যারা ক্রিটিক্স আছে, যারা ধরেন আমার মতো মুভি রিভিউ করে, এদেরকে আসলে টাকা খাওয়াইছে। টাকা খাওয়াই বলছে যে, ভাই, মুভি তো ভালো হয় নাই, তোরা একটু পজিটিভ ফিডব্যাক দে, আমরা তোদেরকে কিছু টাকা পয়সা দিব না। এখন আপনি যদি আমাকে টাকা দেন, ভাই, আমি তো বলবোই আপনি ভালো। ঠিক আছে। এখন দেখলাম যে যাদের মুভি রিভিউয়ার আছে, তারা ওইটা নিয়ে পজিটিভ কথা বলতেছে, বাট মুভি কিন্তু এভারেজে 13 পাবে না। ইভেনচুয়ালি আপনি 15 মিনিট দেখার পরেই বলবেন যে, দূর, তাই না, দেখি নাহলে শেষ করি, কোনো একটা কিছু করি বা বন্ধ করে দিই, মানে অর্থিত না। সো আপনাকে মুভি দেখতে হবে এমন একটা প্লটে, যাতে আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনি এনজয় করতে পারেন। যদি আপনি ওয়ার মুভি দেখেন, টাইগার মুভি দেখেন,
ভালো লাগবে এই মুভিগুলো। বাট এই ইউনিভার্সটা ডাউন খেয়ে যাবে ধুমের মতো, দ্যাটস ইট। ধুম যেমন ধুম 3-র পরে যেমন মানে ধুম মানে ঋতিক খান উঠেছিল আর হচ্ছে আমির খান দুবাই গেছে, ঠিক সেরকম টাইগার উঠেছিল, মানে সালমান খান উঠেছিল স্পাই ইউনিভার্সটা, এটা ডুবাই দিয়ে যাইতেছে হচ্ছে এই ঋতিকে আর হচ্ছে জুনিয়র এনটিআর আর এই আলিয়া ভাট, এই তিনজন মিলে এই স্পাই ইউনিভার্সটাকে ডুবাই দিয়ে গেল। কারণ ভাই এর থেকে একটা মুভি মানে আসছে, সেটা হচ্ছে ব্লাস্ট। আপনি এই মুভিটা দেখেন, মুভি দেখার পর আপনার পারসেপশনই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ভালো ভালো মুভি। সো আপনি আমার আলফা নিয়ে আসলে আর কিছু বলার নাই, আমি শুধু একটাই বলার যে মুভির অনেকগুলো জায়গা আপনি ব্ল্যাক উইডো থেকে কপি করছেন, অ্যাভেঞ্জার মুভি থেকে অনেক জায়গা থেকে কপি করছেন, মানে যখনই হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ভালো হয়েছে মোটামুটি, বাট ওই যে বললাম যে যখনই মানে গান ধরে তখনই মনে হয় যে ইয়ার্কি মারা শুরু হয়ে গেছে। এর থেকে যদি বাচ্চাদের হাতেও গান দিয়ে দেওয়া হয় তাহলেও তারা ভালো বন্ধু চালাতে পারবে, এরকম মনে হয়েছে। কারণ আপনি ওয়ান ম্যান আর্মি, এইটা বর্তমান মানুষ রিয়েলিস্টিক হয়ে গেছে, বুঝছেন? আগেকার দিনে মানুষ কিন্তু বিলিভ করতো, যদি মনে হইতো যে না ঠিক আছে সে উঠতে পারে, এরকম একটা ক্যারেক্টার, তাহলে সে উঠতে পারে, এটা আমরা আমাদের ব্রেন সাবকনসিয়াস মাইন্ডে এটা ধরে নিবে যে ঠিক আছে নায়িকা উঠতে পারে। কিন্তু ভাই নায়িকাকে আপনি যতই ট্রেনিং দেন, যতই কিছু দেন, সে কি বন্দুকের সামনে টিকতে পারবে? এত এত বন্দুক তারা মিলে গুলি করতেছে আর তার কিছু হইতেছে না, এটা কোনো কথা? মানে ওইটাকে ভিজুয়ালাইজেশন ভালো হয় নাই। তবে হ্যাঁ, কালার টিউনটাও ভালো হয়েছে। আপনি যদি হল প্রিন্ট দেখেন আপনি কালার টিউনটা বুঝতে পারবেন না, বাট আপনি যখন জেনুইন ভিডিওটা মানে মুভিটা দেখবেন তখন কালার টিউনটা আপনার কাছে চোখে পড়বে, খুব ভালো লাগছে। মানে অ্যাভেঞ্জার লেভেল না হোক, ওই লেভেলে করার ট্রাই করছে বা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রাই করছে। ওভারঅল এই ছিল হচ্ছে আপনার আলফা মুভির রিভিউ। বাট 25 কোটি টাকা আমার কাছে মনে হয় যে বেশি হয়ে গেছে এটা আলিয়ার জন্য, কারণ এর থেকে অনেক ভালো অ্যাক্টর, যদি বলি ক্যাটরিনা, যদি বলি আনুষ্কা, যদি বলি হচ্ছে দীপিকা, এরাও কিন্তু প্রচুর ভালো অ্যাক্ট্রেস। সো এদেরকে নিয়ে কিন্তু একটা এরকম একটা বিগ বাজেট লঞ্চ করা উচিত ছিল আলফার মতো মুভিগুলা। মুভিতে হয়তো আপনি এখানে আলিয়া ভাটকে সাব ক্যারেক্টার হিসেবে রাখতে পারতেন, এতে ভালো হতো। সাব ক্যারেক্টার মানে হচ্ছে নায়ক নায়িকার সাথে যে সাব ক্যারেক্টার থাকে, ধরেন ওয়ার মুভিতে ঋতিকের সাথে কিন্তু টাইগার সব ফাটায় অভিনয় করছে। আপনি যদি মানে ওয়ার মুভিটা দেখেন, ওয়ার মুভিতে আপনি টাইগার সব ছাড়া ওয়ার মুভিতে আপনি শুধু ঋতিককে দিয়ে ওয়ার মুভি জাজ করতে পারবেন না। সো আলফাও এরকম দরকার ছিল, হয়তো যদি এটাকে কার্টিনার সঙ্গী হিসেবে দেখাইতো, মানে পার্টনার হিসেবে, তাই এরপরে যদি একটা পার্ট নিয়ে আসতো তাইলে জিনিসটা ফিট হইতো। এখানে আসলে ফিট বসে নাই আলিয়া। সো সবাই ভালো থাকবেন, মুভিটা সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।